নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে। হ্যাঁ, তোমরা টাইটেলে যেটা দেখছো যে আমাদের তিলোত্তমা সত্যি সত্যি ফিরে এসছে, এই কথাটা শুধু আমি বলছি না, এই কথাটা অনেক জায়গায় কিন্তু আলোচিত। সত্যি কথা বলতে এখন এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হচ্ছে। আমি তোমাদের ভয়েস দিয়ে যে ভিডিওটা করেছিলাম তারপর থেকে আমি দেখছি অনেকেই আমার প্রসঙ্গ নিয়ে ভিডিও করছে, নামটাকে হাইট রেখে। আমি দেখছি, ভালো লাগছে। আর হ্যাঁ, তোমরা নিজেরাই বলো তো, এই মেয়েটা আমাদের যে তিলোত্তমা, আমাদের বোন, আমাদের দিদি, আমাদের মা, আমাদের সন্তান, আমাদের দেশের সন্তান, বলো তো এই আমাদের তিলোত্তমার সাথে যেই অত্যাচার হয়েছে, যেরকমভাবে নৃশংসভাবে ওকে মার্ডার করা হয়েছে, ওর আত্মা ঘুরবে না? এটা কখনো হতে পারে? রিসেন্ট আমি 2-3 দিন আগে টিভিতে নিউজ দেখছিলাম, একটা খুব বড় ইন্টারন্যাশনাল চ্যানেলে। নিউজটায় বলছে ওই আরজিকর হসপিটালে যারা কর্মচারী আছে পুরুষ, তারা বলছে, রিপোর্টার্স যারা আছে ওনাদেরকে বলছে যে এখন ভয়তে, এই যে ভাঙচুরটা হলো ঠিক তারপরে বলছে এখন ভয়তে না, মানে আমাদের কাজ করতে আতঙ্ক লাগছে। তখন রিপোর্টাররা বলছে যে কেন? তখন বলছে না, একটা গা ছমছমে পরিবেশ আরজিকর হসপিটালের মতো রয়েছে, আর সবথেকে বড় কথা চারপাশে মনে হচ্ছে যেন কেউ আছে চারপাশে। এইটা কিন্তু টিভিতে একটা ন্যাশনাল চ্যানেলে আমি শুনেছি, তোমরাও অনেকে শুনে থাকতে পারো। কারণ দেখো, আমি তো এসব ভূত প্রেত নিয়ে যেহেতুনি ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি, যেগুলো সত্য ঘটনা তোমরাই পাঠাও, আমার বানানো কিছু না, আমি সেগুলো প্রুফ করে করে দেখাই, ঠিক আছে? যাতে তোমরা বলতে না পারো যে তোমার বানানো গল্প। তারপরে যদি কেউ বলো তাতে আমার তো কিছু করার নেই, সেটা তোমাদের মতামত, তোমরা বলতেই পারো। তো সেখানেই শুনলাম। তারপর এখন সোশ্যাল মিডিয়ায় আমি অনেকের ভিডিও দেখলাম, ব্যাক টু ব্যাক দেখছি যে এই বিষয়টাকে নিয়ে খুব চর্চিত। এই বিষয়টাকে নিয়ে, যেই বিষয়টা নিয়ে তোমাদের কাছে প্রথম ইউটিউবে আমি বলেছিলাম যে এই আত্মার কথাটা, তারপরে সবাই একে একে ভিডিওটা বানাচ্ছে, ঠিক আছে? অনেকে আমার ভিডিওটাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, আমার কাছে সব লিঙ্কগুলো আছে। এবার আমি তোমাদের বলি, আমাদের তিলোত্তমা সত্যি তার আত্মা ফিরে এসছে। আজকে তার আত্মা ফিরে এসছে, তার জন্যই কিন্তু এত আন্দোলন, এত প্রতিবাদ। আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারছি না, আমাদের চোখে ঘুম নেই, কারণ আমরা প্রতিবাদ করছি। আমরা দোষীকে চাই, দোষীটাকে। তার জন্যই আমরা সব সময় আন্দোলনের পথে পা বাড়িয়ে থাকব, শুধু আজকে বলে না। এবার থেকে আমাদের একটা নিজেদের মধ্যে সবাইকে বলতে হবে, জোট হতে হবে, প্রতিশ্রুতি নিতে হবে যে এরকম রাস্তাঘাটে পথ চলতে যাকে যেখানে দেখব অত্যাচারিতা হচ্ছে, সেখানে ছেলে হোক মেয়ে, উভয় পক্ষ থেকেই বলছি, তোমরাও ছেলে হও মেয়ে হও, যে যেখান থেকেই দেখো না কেন, সবাই কিন্তু আন্দোলন করবে, প্রতিবাদ করবে। তো চলো আজকে এবার আমরা ঘটনায় যাব। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম আমাদের ঘটনায়। সবাইকে বলবো একটা করে লাইক করো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও, ঠিক আছে? আর সত্য ঘটনা শোনার জন্য তোমাদেরও যদি কোনো ঘটনা থেকে থাকে জীবনে, তোমাদেরকে নাম্বার আমি দিয়েই দিই, সেই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে ঘটনা শেয়ার করে দাও। আর অনেকগুলো ঘটনা কিন্তু অলরেডি আমার কাছে জমে গেছে, কারণ আমাদের তিলোত্তমাকে নিয়ে যেহেতু আমি কন্টেন্ট করেছিলাম আসলে সবার রিকোয়েস্টে, তো অনেক ঘটনা আছে। তার মধ্যে আমি তোমাদের একটি ঘটনা আজকে বলবো, যেই ঘটনাটা একটা জঙ্গলের মাঝে বাড়ি নিয়ে। ঘটনাটা শোনো। আমাদের ঘটনাটা রূপসা ব্যানার্জি পাঠায়। রূপসার বাড়ি হচ্ছে মেদিনীপুর। রূপসা বলে, দিদি ভাই আমরা প্রত্যেক বছর ঘুরতে যাই, আমাদের ঘুরতে যেতে খুব ভালো লাগে। আমরা শিলিগুড়িতে একটি ফরেস্টে ঘুরতে গেছিলাম। শিলিগুড়ির সেই ফরেস্টের নামটা কিন্তু আমাকে বলতে বারণ করেছে, তার জন্য হাইট থাকলো, ঠিক আছে? এবার আমাদের রূপসা বলে, দিদি ভাই আমার বিয়ে হয় 2008 সালে। 2008 সালে বিয়ে হওয়ার পর থেকে আমার হাজব্যান্ডের সাথে আমি প্রত্যেক বছর ঘুরে বেড়াই। আর যেরকম আমার মনের মতো আমার হাজব্যান্ড হয়েছে, ঠিক হাজব্যান্ডের মনের মতনই আমি হয়েছি। কারণ আমরা
উভয়ই ঘুরতে খুব ভালোবাসি বাইরে। সেরকমই একটা সত্যি ভুতুড়ে ঘটনা আজকে তোমাকে বলছি। এই ঘটনাটা আমার পরিবারের লোকজন ছাড়া আদার্স কেউ জানে না, আর আজকে তুমি আর তোমার মারফতে লক্ষ লক্ষ ভারতবাসী জানবে। সেটা হচ্ছে, আমরা শিলিগুড়িতে যেখানে যাই ফরেস্টে, ওখানে না আমাদের কটেজ দিয়েছিল, কটেজ, কাঠের একটা ছোট্ট কটেজ, সেটা আবার অনেকটা মাটি থেকে উপরে। কটেজটা খুব সুন্দর, তোমরা অনেকে রিলেট করতে পারবে, নামটা না নিলেও, যারা অলরেডি চলে গেছে ওইদিকে। আমাদের রূপসা বলে, দিদিভাই ওই কটেজটা আমার দেখে খুব পছন্দ হয়, আর আমি জীবনে অনেক ঘুরেছি, কিন্তু ওরকম কাঠের কটেজে, তার মধ্যে আবার চারপাশে সবুজ অরণ্য, ওর মধ্যে আমি কোনোদিন থাকিনি। তো আমার হাজব্যান্ড আমাকে বলল যে, রূপসা তোমার এই জায়গাটা ভালো লাগছে তো? আমি বললাম, হ্যাঁ, এটা আবার বলতে গ্রিনারি কার না ভালো লাগে। তো আমার হাজব্যান্ড বলল, ঠিক আছে, আমরা এখানে 3 দিন থাকবো। অক্সিজেনটা মানুষের ফ্রেশ নেওয়াটা খুব দরকার। মাঝে মাঝে আমরা কর্ম 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 জীবন সাংসারিকভাবে এতটাই নিজেকে ব্যস্ত করে ফেলি, যার কারণে আমাদের আর ঘোরাফেরা সেরকমভাবে হয় না। তো আমাদের রূপসা বলে, দিদিভাই তুমি বিশ্বাস করো, আমার হাজবেন্ড মানুষটা খুব ভালো। এবার ঘটনাটা বলি। ঘটনাটা হচ্ছে, যেদিনকে আমরা যাই সেদিনকার সন্ধে হয়ে যায়, সেদিনকে সন্ধে হয়ে যায়। সন্ধেবেলা চারপাশের পরিবেশটা যেরকম সুন্দর সেরকম ভয়ঙ্কর। ভয়ঙ্কর কেন বলছি, একদম ঘুটঘুটে অন্ধকার, আর ঝিঝি পোকার খুব জোরে শব্দ হচ্ছে। আর ঝিঝি পোকার শব্দ আমার ছোটোবেলারই পছন্দ না। আমার যেন ঝিঝি পোকার শব্দ শুনলে কীরকম গ্রাম্য গ্রাম্য লাগে, আর সত্যি কথা বলতে গ্রাম্য পরিবেশ আমার পছন্দ না। তো আমাদের রূপসা বোন বলে, দিদিভাই সেই কারণে ওই ঝিঝি পোকার শব্দকে এড়ানোর জন্য আমার হাজব্যান্ডকে আমি বললাম যে, তমাল, আমার হাজব্যান্ডের নাম তমাল, বললাম তমাল তুমি না মিউজিক চালাও, আমরা গান চলবে, আমরা বসে বসে দুজনে গল্প করব হাতে হাত দিয়ে। তো তখন আমার হাজব্যান্ড বলল যে, ঠিক আছে, আমরা একটা মিউজিক সিস্টেম নিয়েই গেছিলাম, তো সেটাই আমরা সুন্দর একটা রোমান্সের সং চালিয়ে দুজনে গল্প করছি। হঠাৎ করে রাত তখন খুব বেশি না, 9টা 10 15 হবে, আমরা খাবারটা অর্ডার করে দিই। বলা হয় যে, ম্যাডাম ঠিক 10টা 30-এ আপনাদের খাবার কটেজে আমরা পৌঁছে দেবো। আমরা সেরকমভাবেই টাইমটা এক্সপেন্ড করছি। হঠাৎ করে আমরা মাটির মধ্যে তো নেই, আমাদের কটেজটা মাটি থেকে প্রায় 1 তলা বাড়ির সমান উঁচুতে, কাঠের কটেজ। হঠাৎ করে ওই কটেজটা দুলতে শুরু করলো প্রচণ্ড। আমি ভয় পেয়ে আমার হাজব্যান্ডকে আমি তমাল করে ওকে জড়িয়ে ধরি। তমাল তখন আমাকে বলছে যে, কি হলো, ভয় পাচ্ছ কেন? আরে কাঠের এরকম ঘর হলে জোরে হাওয়া দিচ্ছে, হয়তো পাহাড়ি এলাকা তো, চারপাশে বন জঙ্গল, দূরে পাহাড়, হয়তো হাওয়া দিচ্ছে, দুলছে, হাওয়া দিলে এরকম দোলে। আমি তখন বললাম, ও তাই, আসলে আমি তো কোনোদিন থাকিনি, আসলে এটা আমার নতুন একটা জায়গা, তারপরে কাঠের কটেজে আমার প্রথম একটা এক্সপিরিয়েন্স, সেখানে আমি তো জানি না। তখন তমাল বলল যে, হ্যাঁ গো রূপসা, ভয় পাচ্ছ কেন, তোমার সাথে তো আমি আছি। আর সব থেকে বড় কথা, সুন্দর লাগছে সেগুলো হচ্ছে যতগুলো কটেজ আছে, যেখানে কটেজের মধ্যে মানুষজন রয়েছে, সেই কটেজগুলোর মধ্যেই লাইট জ্বলছে, আর পুরো যে নিচটা কটেজের অথবা পুরো এলাকাটা অন্ধকার। বাইরে দেখছি যে পাশে পাশে কটেজগুলো রয়েছে, লাইট জ্বলছে, ভালো লাগছে, কিন্তু ওই যে দূর দূরান্তে সকালবেলা যখন দিনের আলো ছিল তখন যে গ্রিনারি দেখেছি, সেই পরিবেশটা রাতের বেলা ভয় লাগছে। পুরো অন্ধকার, চারপাশে আর জোনাকির শব্দতে আরও বেশি পরিবেশটা যেন ভুতুরে ভুতুরে লাগছে। যাই হোক, 10টা 30-এ ঠিক খাবারটা আসলো। খট 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 করে কাঠের সিঁড়ি দিয়ে উঠে আমাদেরকে কেউ নক করে। গলার শব্দ শুনেই আমার হাজব্যান্ড দরজাটা খোলে, দেখলো একটি বয় খাবার নিয়ে, তার পেছনে আরেকটি ছেলে, সেও কিছু খাবার নিয়ে, দুজনেই খাবার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তারপর ঘরে তারা পরিপাটি করে সুন্দর করে খাবারটা সাজিয়ে দিয়ে চলে যায়। বলল
স্যার আপনারা খাবারটা খেয়ে রুমের একটা সাইডে রেখে দেবেন, আমরা সকালবেলা আসবো, আপনাদের রুমটা ক্লিন করব, দেন আমরা নিয়ে চলে যাব। আমরা বললাম ঠিক আছে। রাতটুকুনি খুব সুন্দর ওদের রান্না বান্না, ওখানে পরিবেশন খুব সুন্দর। খাওয়া দাওয়া করে রাতে শুয়ে পড়ি। আনুমানিক 1:30 বাজে রাত। তখন আমি তমালকে বললাম, তমাল তুমি না লাইটটা আজকে না অফ করো না গো, লাইটটা কটেজের জ্বলতে দাও। আমার না কিরম যেন একটা গা ছমছমে পরিবেশের মতো মনে হচ্ছে, একটু গাটা ছমছম করছে। দিনের বেলা সূর্যের আলোতে বেশ ভালো লাগছিল, কিন্তু এখন একটা কিরকম লাগছে। তখন আমার হাজবেন্ড আমাকে বলল, আরে এত ভয় পাচ্ছ কেন, তোমাকে বললাম না তোমার সাথে আমি আছি। আর এ কি প্রথম নাকি, এরকম তো আমরা কত জায়গায় ঘুরেছি, কই তখন তো ভয় পাওনি। তখন রূপসা বলে যে না গো তমাল, আমি এত জায়গায় ঘুরেছি মা বাবার সাথে, তোমার সাথে, কিন্তু জানি না কেন এখানে আসার পর থেকে আমার গাটা যেন ভার হয়ে রয়েছে, আর একটা কীরকম মনে আতঙ্ক লাগছে, থেকে থেকে গাটা শিউরে শিউরে উঠছে, কাটা দিচ্ছে। তখন তমাল আমাকে বলল, এসো আমার কাছে এসো তো, চুপ করে শুয়ে পড়ো, এত ভয় পাচ্ছ কেন, ভয়ের কিচ্ছু নেই। আমি উঠে উপরে জানলাগুলো বন্ধ করে দিই, সব জানালাগুলো বন্ধ করে দিয়ে আমার হাজব্যান্ড আমার পাশে এসে শুয়ে পড়ে। তারপরেও অনেকটা সময় গল্প করতে করতে দুজনে একটা সময় ঘুমিয়ে পড়ি। রাত যখন প্রায় 3:25 তখন আমার ঘুম ভাঙে শুধু অকারণে। সেটা হচ্ছে হঠাৎ করে মনে হচ্ছে সেই যেরকম রাত নাবার সময় কটেজটা নড়ছিল, মানে দুলছিল, সেরকমই দুলছে। আমি ছটপট করে উঠে বসে ভাবলাম কি ব্যাপার, কটেজের রুমটা দুলছে না আমার মাথা ঘুরছে। আমি তখন তমালকে ডাকি, ও তমাল ওঠো না, ঘুম থেকে ওঠো না, দেখো না কিরকম একটা ভয় ভয় লাগছে, দেখো আবার দুলছে, কি গো পড়ে যাবে না তো? তখন তমাল আমাকে বলল, দূর তোমার না সত্যি সাইকো হয়ে গেছে, মাথাটা খারাপ হয়ে গেছে, তুমি তোমার মতো সৌতো, আমাকে ঘুমাতে দাও বলে তমাল একপাশ হয়ে শুয়ে পড়ল। আমার কি প্রবলেম হচ্ছে, আমি যে ভয় পাচ্ছি, তমাল সেই দিকে কোনো ভুরুক্ষেপই করলো না। যাই হোক, রূপসা আমাকে জানায়, দিদি ভাই সেই রাতটা আমার প্রচণ্ড ভয় লাগছিল, জানি না কেন তমাল কিন্তু এক ফোঁটা ভয় পাচ্ছিল না। আর তমাল এমনি তো খুব সাহসী, আমি এমনিতে ভীতু, হয়তো সেই কারণেই ভয়টা আমাকে ঘিরে ধরছিল। একটা সময় আমিও কিন্তু শুয়ে পড়ি। তারপর যখন আমি শুয়ে পড়ি, আমি চোখ খুলছি না, আমার কটেজটা পুরো আলোকিত, কারণ লাইটটা কিন্তু অফ করা হয়নি, লাইটটা কিন্তু অনই ছিল। কিন্তু যদি কাঠের কোনো পাতনের মধ্যে যদি নখ দিয়ে কেউ ঘষে, কীরকম শব্দ হয়, ঘষ 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 ঘষ, ঠিক নখ দিয়ে কেউ সমানে কাঠটা ঘষার শব্দ হচ্ছে। আর এরকম মনে হচ্ছে সেই কাঠ ঘষাটা হচ্ছে সেই কটেজের মধ্যে দিয়ে, যেখানে রূপসা আর তমাল দুজনে শুয়ে রয়েছে ঠিক খাটের নিচ থেকে। আমাদের রূপসা বলছে, দিদি ভাই আমার শরীরের অর্ধেক রক্ত শুকিয়ে গেছে, আমার শরীর আর চলছে না, আমাকে যদি কেউ এসে একটা মানে অদ্ভুতভাবে হাঁ করে অথবা কোনো রকম ভয় দেখায়, আমি হার্ট ফেল করে যাব এই মুহূর্তে, আমার তখন ওই রকম মনে হচ্ছে। রূপসা বলে, দিদি ভাই ওই যে শব্দ আমি জীবনেও ভুলবো না, শুধু প্রথমে নখে চেরার শব্দ হচ্ছিল, যে কাঠের মধ্যে কেউ খসখস করে মনে হচ্ছে নখগুলোকে খামচাচ্ছে, যেরকম বিড়াল বা কুকুর করে, ঠিক ওরকম হতে হতে তার সাথে মিলিত হলো একটা মেয়ে মানুষের শব্দ, যেটা মনে হচ্ছে মেয়েটাকে কেউ গলা টিপে হত্যা করছে, মেয়েটা বাঁচার জন্য জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, আর ঠিক এই রকম একটা শব্দ আমি শুনছি, যে তার শেষ সময় সে বাঁচার চেষ্টা করছে। হতে পারে সেই মেয়েটাই নখ দিয়ে ঘষছে মেঝেতে কাঠের মধ্যে, হতে পারে। আমি যখন এই শব্দ আর এই অনুভূতিটা যখন আমি শুনছি নিজে, তখন আমার সারা শরীর ঘেমে স্নান করে যায়, আমার সারা শরীরে কোনো জোর নেই, মনে হচ্ছে এই মুহূর্তে আমি এখানে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করব। কোনো মতে আমি তখন তমালকে ডাকতেও পারছি না, তমালের দিকে আমি ঘুরতে পারছি না, কারণ আমি তমালের দিকে তখন পেছন ফিরে শুয়েছিলাম। অনেকটা সময়
ওরকম আওয়াজ হতেই থাকে আর তার সাথে ঝিঝি পোকার যা শব্দ সেটা বলে বোঝানোর মতো না। যারা জঙ্গলে থাকো বা থেকেছো তোমরা জানবে যে ঠিক সন্ধ্যার পর থেকে ঝিঝি পোকার কি বিভৎস একটা শব্দ হয় ভোর হওয়া পর্যন্ত। আমাদের রূপসা বলে, দিদিভাই আমি জেগে সেই রাতটা নিজেকে আতঙ্কর মধ্যে রেখে ভয়ে কোনো রকম সকালটা হওয়ার অপেক্ষায় ছিলাম। যখন সকাল হয় তখন আওয়াজটাও বন্ধ হয়ে যায়। যখন সকাল হয় তখন তমালকে আমি ডাকি, তমাল চলো বাড়ি যাব। তমাল বলছে, কি বাড়ি যাবে? তোমার মাথা খারাপ হয়ে গেছে? 3 দিনের আমি কটেজ বুক করেছি, আর ওই কটেজগুলো বেশ এক্সপেন্সিভ ছিল, ওরা সহজে টাকা তো আমাদের রিফান্ড করবে না। তুমি কি বলছো? আমি তখন বললাম, তমাল আমার খুব ভয় লাগছে, রাতের বেলা এইরকম হয়েছে। তমাল তখন বলছে, দেখি তো খাটের তলায়। তখন দেখছে যে সত্যি নোকের আঁচড়, খাটের তলায় নোকের আঁচড়। তখন তমাল বলছে, নোকের আঁচড় হলো কি করে? কারণ আমরা তো দরজা বন্ধ করে শুয়েছিলাম। আরে না, হতে পারে কোনো সময় আগে হয়েছে, এরকম কিছু হতে পারে। ও ওরকম অনেক হোটেলে কটেজে রুমে থাকে, ওসব তুমি ছাড়ো না, মাথায় কেন আনছো? ও আমাকে ভুলিয়ে ভালিয়ে সেই দিনটা রেখে দেয়। ঘুরতে যাই কোথাও, যেন চারিপাশে জঙ্গলে হাতি দেখছি, হরিণ দেখছি, ময়ূর দেখছি, তারপরেও আমার কিন্তু একটাই মাথায় ঘুরছে, আজকে রাতটা আমি কী করে কাটাবো। কালকে 3 দিন চলে যাব, 2 রাত 3 দিন চলে যাব, কিন্তু আজকের রাতটা আমি কী করে কাটাবো। যাই হোক, ভাবতে সেই অভিশপ্ত রাত নেবেই আসলো। সেই অভিশপ্ত গভীর কালো অন্ধকার রাত আমার জীবনের সব শেষ করে দিল। সেটা হচ্ছে রূপসা বলছে, দিদিভাই বলতে খুব কষ্ট হচ্ছে তোমাকে, সেদিন রাতে তমাল যখন ঘুরে আসলাম, তমাল অনবরত বমি করতে শুরু করলো। আমি একা মেয়ে মানুষ, কিছু করতে পারবো না জেনেও বাড়িতে ফোন করলাম। বাড়ির লোক বলল, হয়তো খাওয়া দাওয়া ঘুম ঠিক মতো হয়নি, তোদের হয়তো অ্যাসিড হয়ে গেছে, ওকে ওষুধ দে। ওষুধ আমরা নিয়েই গেছিলাম, কারণ আমরা প্রত্যেক বছর যখন ঘুরতে যাই সব মেডিসিন আমরা ক্যারি করি, যেগুলো সম্ভবত মানুষের লাগে একটা কাজ ঠেকানোর মতো। ওকে খাওয়ানো হয়, ও কোনো মতে বমি কমছে না। যতটা খাবার ওর পেটে ছিল পাকস্থলী থেকে বেরিয়ে যাওয়ার পর হঠাৎ বেশি রাতের দিকে ও দেখলাম রক্ত বমি করছে। আমি ভয়তে তখন কি করব, কোনো রকমে আমি সেই কটেজের মধ্যে দিয়ে আমার ফোনটা দিয়ে, আমি যে কটেজে ছিলাম তাদের রিসেপশনটা আমাদের কটেজ থেকে অনেকটা ডিস্টেন্স, আমি ওই রাতের বেলা অত সাহস নেই অন্ধকার থেকে ওই জঙ্গলের ভিতর দিয়ে আমি হেঁটে বা দৌড়ে যাব। আমি সেই সাহস না করতে পেরে, আর আমার হাজব্যান্ডকে আমি রেখে যাবই বা কী করে ওরকম সময়, আমি সাথে আমার হাজব্যান্ডকে যে স্লিপটা দিয়েছিল হোটেল বুকিংয়ের, ওই স্লিপটা দিয়ে ওদের নাম্বারে আমি কল করি। অনেকবার কল করার পর ওরা ফোনটা রিসিভ করে। তখন রাত 1:45। বলে, কি হয়েছে ম্যাডাম, কত নাম্বার কটেজ থেকে বলছেন? সব কিছু বলাতে দুজন ছেলে আসতে ছেলে দুটো বলল, ম্যাডাম একটা কাজ করুন, আমাদের একটা গাড়ি ডাকছি, স্যারকে এখনই হসপিটালাইজড করতে হবে, হসপিটালে অ্যাডমিট না করলে স্যারের কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো না। আমি বললাম, হায় ভগবান, ঘুরতে এসে কি হলো। তখন আমার ভয় ডর কিছুই লাগছে না। তখন ওখানে একজন ম্যানেজার ছিলেন, যাকে আমরা প্রথম দিন দেখেছিলাম, উনি আসলেন পরে, এসে বললেন, ম্যাডাম আমরা স্যারকে নিয়ে চলে যাচ্ছি, আমাদের এখানে নার্সিংহোম অথবা হসপিটালে আমরা ওনাকে অ্যাডমিট করে দেবো, আমরা নিজেরা দায়িত্বভার নিয়ে। আপনি তো মহিলা, আমাদের এখানে পাহাড়ি এলাকা, রাস্তাঘাট খুব একটা ভালো না, আর আপনি যেহেতু একজন মহিলা, আপনার সাথে যখন তখন কেউ কিছু খারাপ করতেই পারে, তার দায়িত্ব তো আমরা নিতে পারবো না। আপনি কটেজে থাকেন, আমরা আপনার হাজব্যান্ডকে নিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা নেই, আমরা দায়িত্ব করে আপনার হাজব্যান্ডকে অ্যাডমিট করে আমরা আসছি, আপনি সকালবেলা যাবেন, আর দরকার হলে আপনার আত্মীয় পরিজন যদি ডাকেন ডেকে দিতে পারেন। আমি তো কোনো মতেই কটেজে থাকতে পারবো না, কি শুনছি। তখন আমি ওনাদেরকে বলতে পারছি না, কি বলবো, ওনাদের কটেজ, ওনাদের বললেও তো ওনারা বিশ্বাস করবে না।
তখন আমি তো সেই আকুতি বিকতি করছি, না না আমার হাজব্যান্ডকে আমি ছাড়বো না, ওকে ছাড়বো না, আমি তো যাবোই, আমি তো। আমার হাজব্যান্ড তখন পুরো সেন্সলেস, কিন্তু আমাকে তারা নিয়ে গেল না। ওই 3 জনে গাড়ি জিপ ডাকলো, ডেকে আমার হাজব্যান্ডকে কটেজ থেকে কোনো রকমে নামিয়ে হসপিটালের উদ্দেশ্যে ওনারা বেরিয়ে গেল। আমি একা রাত 2টো, 2:30, 3টে, ঘড়ির কাঁটা টক টক করে ঘুরছে, আমি একা ওই কটেজে চুপ করে লাইটগুলো সব অন করে দিয়ে খাটের উপর বসে আছি। আমার তো বাথরুম পেলেও, লিভার বাস্ট করলেও আমি নেমে যেতে পারবো না, কারণ আবার ওই শব্দটা শুরু হয়ে গেছে, আবার ওই শব্দ নখ ঘষার, আর ওরকম সেই কুকানি, মনে হচ্ছে এই মনে হয় কোনো মেয়েকে শ্বাসরোধ করে মারছে। আমি একটা সময় ভয়ে আতঙ্কে চুপ করে বসেছিলাম, যখন একটা সীমা থাকে সব কিছুর, আর যখন পাচ্ছি না ভয় রাখতে, তখন আমি খুব চিৎকার করি, মাগো বাঁচাও, মাগো কি আছো, খুব চিৎকার করি আর কাঁদি। কিন্তু একটা সময় কাঁদতে কাঁদতে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি আমি জানি না। যখন আমি শুনতে পাচ্ছি যে আমার ওই কাঠের দরজাটা কেউ খুব জোরে জোরে চিৎকার করে ডাকছে আর কাঠের দরজাটার মধ্যে মারছে, তখন আমি ঝটপট করে উঠি, সাথে সাথে আমার মাথা ব্যথা আরম্ভ হয়ে যায়। আমি শুনছি যারে তমাল না, তমালের গলার শব্দ, তমাল আমাকে বলছে রূপসা দরজা খোলো, রূপসা দরজা খোলো। আমি সাথে সাথে দেখলাম বাইরে বেশ আলো ফুটে উঠেছে, মানে ভোর হয়ে গেছে, পাখির কলহল। তখন আমি দরজাটা খুলি, তখন দেখলাম সেই 2টো ছেলে আর সাথে তমাল, 3 জন ফিরে এসছে। ওরা বলল স্যারকে বিশ্রাম করতে দিন, স্যার সুস্থ আছে, কিছু হয়নি, স্যার ঠিক আছে, স্যারকে দিয়ে গেলাম। ছেলেগুলোকে হাত জোর করে আমি বললাম, ভাই এ তো আমার আপন পেটের ভাইও করতো না, আপন মায়ের পেটের ভাইও করতো না, তোমরা আজকে যা করলে। তারপর আমরা সারাটা দিন থাকি, সেই দিন তো থাকি, পরের দিনও থাকি। বিশ্বাস করবে না, সেই কটেজের যিনি ম্যানেজার ছিলেন, উনি একটা দিন পুরো ফ্রিতে খাওয়া দাওয়া, 2 বেলার, দেন থাকা, কোনো খরচা উনি নেননি। উনি বললেন আপনারা ঘুরতে এসে যেটা ফেস করেছেন এরপরে টাকাটা চাইবো কি করে, ওনারা নেননি। একটা দিন জোর করে ওনারা রেখে দেন, আমাদের কিন্তু আগের দিনই আসার কথা ছিল। তারপর আমরা আর ওইদিকে যাইনি, ওনাদের সাথে আর সেরকমভাবে কোনো রকম ভালো খারাপ কিছু এখানে মন্তব্য করব না। কিন্তু ফোন করে কলকাতায় ফিরে আসার পর জিজ্ঞেস করেছিলাম যে ম্যানেজার স্যার, আপনারা যে কটেজটা আমাদের প্রোভাইড করেছিলেন, সেই কটেজে কোনো সময় কোনো পূর্বে এরকম অভিজ্ঞতা আছে যে ওখানে কেউ মারা গেছে বা মার্ডার হয়েছে বা কিছু? তখন ওই ম্যানেজার বলল যে দেখুন, আপনাকে তো খুলে সব কিছু বলতে পারবো না, তবে অনেক রকমের মানুষ আসে, অনেক রকম সম্পর্ক বলেই তো থাকে, আর আমি কি বলবো, এরকম তো সব ঘুরতে যাবেন যেখানে সেখানেই একটা না একটা হোটেলের একটা রুম খারাপ থাকেই। কেউ বলতে পারবে না যে আমার এত বড় হোটেলের পুরো রুম ভালো, একটা না একটা রুম ভুতুরে থাকে, একটা না একটা রুম ভুতুরে থাকে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ঘটনাটা আমি জানি খুব ভয়ঙ্কর, আর ঘটনাটা অনেকটা ছোট, কারণ আমি ঘটনা তো তোমাদের কাছে বানিয়ে বানিয়ে বড় করতে পারবো না। যতটা আমাদের রূপসা চ্যাটার্জি শেয়ার করেছে আমি ততটাই তোমাদেরকে বললাম। আশা করি রূপসা তুমি আজকে আমার ঘটনাটা শুনছো। আগামীকাল তোমাদের জন্য ঘটনা থাকছে ফুটেজ সহকারে, ভয়েস ক্লিপস সহকারে, তোমাদের দুর্দান্ত ব্যাক টু ব্যাক একজনেরই শেয়ার করা অনেকগুলো ঘটনা আসছে। তার ঘটনা তোমরা আগেও শুনেছো, পছন্দও করেছো, কমেন্টসও করেছো, দিদিভাই আমরা এই ঘটনার পার্টগুলো শুনতে চাই, এখন কিছু বলবো না। তাহলে চলো আজকে আসছি, দেখা হবে ঠিক আগামীকাল। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। লড়াই যেরকম চলছে, লড়াই আমাদের চলতে থাকুক। আমরা জানি একদিন না একদিন অন্যায় যারা করেছে শাস্তি ঠিক পাবেই। শুভরাত্রি। চলো।